আজকে এমন একজনের মুখোমুখি হয়েছি যে মানুষটি সম্বন্ধে যত বলবো ততটা কিন্তু কম বলা হবে। সমাজসেবী, মাতৃ সাধক, ছাপোষা এক ইউটিউবার, যার না আছে কোনো ইনকাম, না আছে কোনো কিছু উপার্জন ইউটিউব থেকে, তবুও দিনের পর দিন বিগত কয়েক বছর ধরে ভোর সকাল 5টায় প্রতিদিন ভিডিও দিয়ে যাচ্ছে। এবং ব্যাঙাইয়ের বুকে, ব্যাঙাই থেকে 500 মিটার দূরত্বে তারামায়ের মন্দির নির্মাণ করেছে এবং মন্দির নির্মাণ কার্য শেষের পথে। এবং মন্দির বললে ভুল হবে, একটা আশ্রম। এবং আর একটা কথা বলে রাখি, আর দুপুরবেলা সঞ্জয়দার বাড়িতে যেই যাই, সঞ্জয় না খায় কিন্তু কাউকে ছাড়ে না। নিজের যদি খাবার জোটে সেই খাবার কিন্তু অভুক্ত মানুষকে দিয়ে তো সঞ্জয় তৃপ্ত হয়। সঞ্জয়দা নয়, বৌদিও। ঘটনাচক্রে 5 বছর আগে আমার সঙ্গে সঞ্জয়দার পরিচয় হয়েছিল, সেই থেকে আজ সম্পর্ক দাদা ভাইয়ের মতো। আজ সঞ্জয়দাকে নিয়ে মনে হলো একটা ভিডিও করি। সঞ্জয়দার জীবনে অনেক ঘটনার কিন্তু কথা আজকে জানবো, এবং সঞ্জয়দা কেন আজকে তার আমার নির্ভরশীল হয়ে এক সাধকের জীবন কাটাচ্ছেন। হয়তো প্রতিদিন আমরা যে 4 বেলা খাবার খাই, সে 4 বেলা খাবারে কিন্তু সঞ্জয়দার খাওয়ার সময় হয় না। একদিকে ভিডিও, অন্যদিকে মানুষের কত অভিযোগ, তার সমাধানকে সঞ্জয়দা করে চলেছে। এবং বছরে একটা পুজো করে, সেই পুজোতে 1000 থেকে 1500 মানুষকে সঞ্জয়দা অন্ন সেবা করায় পাশাপাশি মানুষের। এবং শুধু পাশাপাশি নয়, দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু সেই পুজোর দিন আসে। সেই সঞ্জয়দাকে নিয়ে আজকের এই ভিডিও। অনেক কথাই বললাম, আমি সঞ্জয়দার মুখ থেকে শুনবো সঞ্জয়ের জীবনের কথা। সঞ্জয়দার জন্ম কোথায়? জন্ম কামারপুকুর। কামারপুকুরে। আর কামারপুকুর হাসপাতালে। আর জন্মভূমি কোথায়, মানে গ্রামের নাম কি? জন্মভূমি হচ্ছে রয়ান, গোঘাটের কুমারগঞ্জ এলাকার রয়ান। আবার শৈশবটা কেটেছে সেনায়, মামা বাড়িতে। আবার ব্যবসা জীবনে মানে 25টা বছর কাটলো ব্যাঙাই। তার মধ্যেও আবার গত 7 বছর বরুল মা তারা মাতৃআশ্রম। অর্থাৎ আমি সবেরই 5-এর ভক্ত। 5-এর মিলনটা কথায় কামারপুকুর, রয়ান, সেনাই, ব্যাঙাই এবং শেষ কিনারা বুঝি আমি এসে গেছি শেষ কিনারায়, অর্থাৎ সেই বরুল মা তারা মাতৃআশ্রম। আর একটা প্রশ্ন মানে অবশ্যই করার, মার জন্য কেউ নেবেন না। আর রামকৃষ্ণদেব ছিলেন মায়ের পরম ভক্ত, সঞ্জয়দাও মায়ের পরম ভক্ত। কোথাও কি একটা অদৃশ্য মিল আছে? হয়তো হতে পারে, কারণ আমি নিজে এটাকে মনে করি, যেহেতু কামারপুকুরেই আমার জন্ম হয়েছে এবং সেই সূত্রে এটাকে আমি নিজে একটু মনে করি, কিন্তু এটা প্রকাশ্যে কোনোদিন আনিনি। তুমি আজকে প্রশ্নটা করলে কিন্তু সত্যিটা বলতে বাধ্য হলো। আর সঞ্জয়দার ব্যাঙায় কত সালে আসা? ব্যাঙায় এসেছি 1999 সাল, মানে ওই যে বললাম 25 বছর, 2024। আর বরুলে একটা জমি ছিল, জমিটা আজকে বাড়ি, এবং বাড়ি বললে ভুল, আশ্রম এবং মন্দির। কত সালে শুরু হয়েছিল? 7 বছর পূর্ণ হয়ে গেল। 8-এ মানে পা রাখছে আশ্বিন মাসে। কিন্তু মন্দির দেখলে বুঝতে পারছেন 8 বছর, মনে হয় অনেক পুরনো। কিন্তু পুরাতন বলতে ব্যাপারটা হচ্ছে তাকে সাজিয়ে গুছিয়ে, মানে সবটাই তো নিজের হাতে কষ্ট করে পরিশ্রম করে রাত দিন এক করে করেছি, তো সেই জন্যই। আর তার থেকেও বড় কথা, মা তো আমার কাছে সেই শৈশবকাল থেকেই আছে, 7 বছর বয়স থেকে। যখন যেখানে ছিলাম, ওই যে বললাম মামা বাড়িতে থাকতাম, সেখানে পূজা করতাম, নিজেই ঠাকুর করতাম, নিজেই বাসাতাম। তারপরে সেটা ক্লাবের ছেলেদের কাছে এসে পুজোটা দাঁড়ালো। তারপরে সেই পুজোটা আবার আমি যে দোকান, মানে আমার যে ব্যবসা প্রতিষ্ঠান, সেখানেতে মা নিজে থেকে অধিষ্ঠিত হওয়ার পরে মাকেও সেই দোকানের মানে ঢুকতে বাম দিকে, বেরিয়ে যেতে ডান দিকে, যে ঈশান কোণটা, ওখানে কিন্তু মাকে বাম তারা রূপে নিজেই গঠন করেছি এবং তখন থেকে উপাসনা পূজা অর্চনা করি। তারপর আস্তে আস্তে মায়ের ইচ্ছাতে বরুলের ওই যে মানে মা তারা আজকে মাতৃআশ্রম, সেই মা তারা মাতৃআশ্রম আস্তে আস্তে মানে নিজের ইচ্ছা এবং মায়ের ইচ্ছা, ভক্তদের
সহযোগিতাতে এই জায়গায় এসছে। শিল্পী সঞ্জয় সাধক সঞ্জয় কি করে হলো? এই উত্তরণের কাহিনী অনেক মানুষ শুনতে চায়। সঞ্জয় সাময়িক নাম ছিল, আজকে সাময়িক পদবেই হয়তো গুটি কত মানুষ জানে, এখন সবাই জানে সঞ্জয় দেব। এই উত্তরণটা কিভাবে? সঞ্জয় দেব শিল্পী আদ্যপান্ত, কিন্তু খুব ভালো ছবি আঁকে, হাতের কাজ অপূর্ব। আমি হিন্দি দেখেছি অপূর্ব, মানে হাতের কাজে সঞ্জয় দেওয়ার কাছে ব্যাঙ্গাই অঞ্চলে কম মানুষ কিন্তু আছে হাতে এত ভালো নিখুঁত করে। সবই হয়তো মায়ের ইচ্ছা। ওই যে বললাম, মায়ের যে আদি যে তারা মায়ের যে মূর্তিটা বরুল মা তারা মাতৃ আশ্রমে যে সিমেন্টের যে আদি মূর্তি, এবং দোকানেও যে মা তারা মাতৃ আশ্রমে যে মূর্তি, সবই কিন্তু নিজের হাতে তৈরি। সব থেকে বড় কথা, ওই যে মায়ের মূর্তিটা যেটা সারা দেশ আজকে দেখছে, ওই মূর্তিটা কিন্তু নিজে হাতেই মায়ের স্বপ্নাদেশে নিজে ভাবতে পারিনি করতে পারবো, কিন্তু আস্তে 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 দেখলাম একটা সময় মা সত্যি যেমন তারাপীঠে আছে সেভাবেই হয়ে গেল। এবং আরও একটা বড় কথা, তার পাশেই বাম দিকে শুরু করেছি, এখন কমপ্লিট করতে পারিনি, সেটা বামদেব বাবার মূর্তিও চলছে। আগামী মাঘ মাসে মানে মায়ের যদি মন্দির অভিষেক হয় বা যখনই হোক, মন্দির অভিষেকের আগে ওটাকে কমপ্লিট করবার ইচ্ছা আছে, কিন্তু সময় পাচ্ছি না, খুব ব্যস্ত। তার মধ্যে যখন যেমন সময় হচ্ছে ওই হচ্ছে আর কি। আর সঞ্জয় দেব সাধক সঞ্জয় দেবটা কি করে হলো, মানে ঘটনাটা? সাধক সঞ্জয় দেব, ওই যে বললাম, ছোটোবেলাতে খুব ছোটোবেলা থেকে 6-7 বছর বয়স থেকেই কেউ ঠাকুর গড়তো গিয়ে দাঁড়িয়ে থাকতাম, কেউ ছবি আঁকতো গিয়ে দাঁড়িয়ে থাকতাম, ঠিক আছে। তো এগুলোর প্রতি প্রচুর আগ্রহ ছিল, এবং করতে করতে একটা সময় মায়ের মূর্তি করতে করতে দেখলাম অর্ধরত অবস্থায় রেখে কখন ঘুমিয়ে গেছি, কিন্তু দেখলাম ঘুম থেকে ওঠার পর মূর্তিটা সম্পূর্ণ, আমি ভাবতেই পারিনি মূর্তিটা কী করে হলো, কে করলো। তারপর একটা সময় মাকে আস্তে আস্তে রং করে সাজিয়ে গুছিয়ে, ওই যে বললাম মামা বাড়ি সেনায়াতে নিজে পুজো করতাম, তারপরে সেটাকে ক্লাবে চলে গেল, সব বন্ধু বান্ধবদের নিয়ে করলাম। তারপর আমি আবার ওখান থেকে চলে এলাম, যখন দোকান ব্যাঙায় করলাম তখন থেকে মা ব্যাঙায় এসে গেল। এখন বরুলেও আছে, বুকে আছে, অন্তরে আছে, মা তারা সর্বত্র আছে। আর সঞ্জয় দেব ভক্ত তো তারাপীঠ তো সেই মানে কবে থেকে যাচ্ছি, সেই 8-10 বছর বয়স থেকে, তখন তারাপীঠে কিছুই থাকেনি। আজকে তারাপীঠে অনেক উন্নতি হয়েছে, ভোগ বিলাসের পসরা সাজিয়ে তারাপীঠ বসে আছে, কিন্তু সেদিনের তারাপীঠ আজকের তারাপীঠ সবই বদলে গেছে। সঞ্জয় দেব ভক্ত সংখ্যা তো প্রত্যেক জেলাতেই এখন আছে পশ্চিমবাংলার। প্রত্যেক জেলাতেই আছে, থাকেনি কোচবিহার, রিসেন্ট সেটাও হয়ে গেছে, আর ঠিক আছে। রাজ্যের বাইরে রাজ্যের বাইরে উড়িষ্যা আছে, বিহার আছে, ঝাড়খণ্ড আছে, ত্রিপুরা আছে, এবং সর্বোপরি বাংলাদেশেও আছে। আর একটা বড় কথা, মানে সব থেকে আমিও কিন্তু ওই সমস্ত যাত্রীরা, একটা কথা বলে রাখি, এমন এমন যাত্রী আছে অনেকেই এসে জুটতে পারে না, আজও মায়ের মন্দিরে জুটতে পারেনি। সবই কিন্তু অনলাইনে ফোনের মাধ্যমে কথাবার্তা বলে সমস্যার সমাধান করি। আর একটা ঘটনাচক্রে মানে অনেক মানুষ সঞ্জয় দেবের বাড়িতে দুপুরে দেয় এবং তারা প্রতিদিনই কিছু মানে অন্ন আহার করে বাড়ি ফিরে। এগুলোর একটাই সারাংশ, সেটা হচ্ছে নিজে মানে খুব ছোটবেলা থেকে যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে শুনছি 1.5 বছর বয়সে বিনা চিকিৎসায় আমার বোন মারা গেছে। তো এটা আমার জীবনে সব থেকে বড় কষ্টের দিন, কিন্তু আমি তো সেটা ফেরাতে পারবো না, আর আমি সেদিনটা জানতাম না। বাবা মা অনেক পরিশ্রম করেছে, লোকের বাড়িতে কাজকর্ম করেছে, অনেক কষ্ট করেছে, মামা মাসি দিদিমা সবাই কিন্তু আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, করে আমাকে দান করিয়েছে। তো আমি কিন্তু একটা জিনিস দেখেছি, ছোটোবেলা থেকেই লোকের দেওয়া জামা কাপড় খাওয়া দাওয়া এইসব নিয়ে আমার চলেছে। আমাকে অনেক মানে মাস্টারমশাইরা ছিল, বিনা পয়সায় পড়াতো, বুদ্ধি ভালো ছিল, এবং অভাবের তাড়নায় এতই অভাব ছিল যে ক্লাস 10-এ উঠেও আমি মানে স্কুলে যেতে পারিনি, অভাবের তাড়নায় আমাকে পড়াটা ছাড়তে হয়েছিল, ঠিক আছে। তো এটা আমার জীবনের সব থেকে বড় কষ্ট, যার জন্য আমি সমাজে যে কোনো স্তরের যে কোনো মানুষের জন্য আমি শেষ চেষ্টা করি যে পাশে গিয়ে দাঁড়াবো, কিছু করব। আর সেই প্রেরণা নিয়ে সব থেকে আগে যেটা করার সেটা হচ্ছে মানুষের এক মুঠো খাবার, সে খাবারটুকু তুলে দেওয়ার জন্য আমি 24 ঘন্টা সবসময় মানে জাগরিত জ্যোতির্ময়ীর মতো চোখ খুলে থাকি যে কোথাও কেউ অভুক্ত হচ্ছে কিনা। পড়াটা নাই 2 ঘন্টা পরে হলেও সে পোশাকটা না পরতে, কিন্তু আগে খাওয়াটা চাই, তার জন্য আমি খাওয়ার জন্য করি। আর আমার মন্দিরে যারা আসে অনেক যাত্রীরা, বিশেষ করে যারা নূতন, তারা জিজ্ঞাসা করে কত করে টিকিট লাগে, কত করে ভোগ খাওয়াতে হয়। আমি হাসি, টিকিটে কিসের না, অন্যান্য জায়গায় যায় টিকিট কাটতে হয়, কখন কাটতে হয়, মাথায় হাত দিই মাঝে মধ্যেই যে হাস্যকর ব্যাপার, টিকিট কিসের, মায়ের মন্দিরে ভক্ত আসবে। আমি নিজেই ভিখারি, আমি যেমন আমার যদি পেটটা চলে, আমার
সংসারে যদি 4জন 5জনকে নিয়ে চলে তাহলে আরও 10জন 5জন 7জন আসলে আমার এতে চাপ কী আছে, এটা নিয়ে ভাবি না। আর এটাই হচ্ছে জীবন। অতএব অভুক্তদের আমি সবাইকে সবসময় ভিডিওতে বলি, আমার ভোরের তারা চ্যানেলেও আমি বারবার এই বিষয়গুলো তুলে ধরি যে অভুক্তকে, অসহায় মানুষকে আমাকে দেখতে হবে। যদি এটুকু না করতে পারি তাহলে ওই মা কালী করে চিৎকার করে পুজো করে ফুল বেলপাতা তুলে হোম যজ্ঞ করে বিজ্ঞাপন দিয়ে কিচ্ছু লাভ হবে না, কারণ জীব সেবাই শিব সেবা। অনেক মানুষ কোথাও জায়গা না পেলে, এই রিসেন্ট একটা বাচ্চা ছেলে হোস্টেলে থাকতো এবং তোমার বাড়িতেই ছিল কিছুদিন। হ্যাঁ, ওই তো অরিজিৎ, হ্যাঁ, অরিজিৎ মালিক, বাড়ি হচ্ছে ওই আমাদের আরামবাগের পাশে ওই যে বুলচন্দ্রপুর। তো ছেলেটা হোস্টেলে থাকতো, স্কুল ছুটি পড়ে গেল সেই সময়। তো হঠাৎ প্রদীপবাবু ওর বাবা মাকে নিয়ে আমার বাড়িতে দুপুরবেলা হাজির। বললে আমি চিনিনি, জানিনি, দেখিনি, শুধুমাত্র প্রদীপবাবুর কথার উপর ভিত্তি করে যে ছেলেটা পড়াশোনা করতে পারবে না, হোস্টেল ছুটি হয়ে যাবে, এখানে অনেক টিউশন নেওয়া আছে, তাহলে ছেলেটা যাবে কোথায়? আমি বললাম ঠিক আছে। নেওয়ার পর প্রদীপবাবুই বলছে এই মা তারা মাতৃআশ্রম এমন একটা জায়গা, এখানে যে পা রাখে তারই আত্মীয়তা শুরু হয়ে যায়। কথাটা শুনে খুব গর্ব লাগছিল। তো সত্যি কথা বলতে আত্মীয়তা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর এটা আমি সবার জন্যই, যারাই আসে সবার জন্যই এটা ভাবি, সবাই নিজের বাড়ি ভাবে জায়গাটাকে। এবং বরুল মা তারা মাতৃআশ্রম মানে কি বলবো, ভোর 4টের সময় আমি দরজা খুলে দিয়ে যাই। তাতে কোনো জায়গায় রাত্রে কাজে গেলেই কি এসে, আর জেগে থাকলে কি উঠে খুলে দিই। কেন না, মায়ের মন্দিরে কারো ভোরবেলায় কোনো প্রার্থনা থাকে, স্নান করে এসে কিছু মাকে বলার থাকে, জানানোর থাকে, ফুল বেলপাতা দিয়ে যায়, পুজো পৌঁছে দিয়ে যায়। অনেকে অনেক চাকরি ইন্টারভিউ যায়, বিদেশে যায়, তারা মাকে দর্শন করতে আসে। তার জন্য মায়ের মন্দির 24 ঘন্টায় খোলা থাকে, আর 24 ঘন্টায় মাকে দর্শন করতে দেওয়া যায়। শুধুমাত্র দুপুরের মাত্র 5টা মিনিট মাকে যখন মানে একটা বাস্তব ঘটনা আমারও মনে হয়েছে এবং জেনেছি, প্রথম দিকে মানুষজন কিন্তু একটু দূরে থাকতো, কি দিনের পর দিন মানুষজন কিন্তু মায়ের প্রতি বড্ড বেশি নির্ভরশীল, মানে তো পাশাপাশি মানুষজন। ঠিক। হ্যাঁ, আমি এটা ঠিক কথাই। তখন আমার একটা সময় গেছে যখন অল্প বয়স থেকে এই লাইনটা এলাম, প্রচুর ব্যঙ্গ বিদ্রুপ, মানুষের এড়িয়ে যাওয়া, অবমাননা, পুজো করি, ঠাকুর নিয়ে থাকি, তাচ্ছিল্য ভাব, আত্মীয় স্বজন থেকে শুরু করে খুব কাছের মানুষরা, বিশেষ করে যারা প্রিয়জন, তারাই কিন্তু বেশি কষ্ট দিয়ে গেছে। আজকে কিন্তু মায়ের ইচ্ছাতে তারা প্রত্যেকেই কিন্তু ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিক ঘুরে কিন্তু আবার পিছন দিকে আমার দিকে এসে পৌঁছেছে। এবং সব থেকে বড় কথা, এটা গর্ব করে বলা নয়, মা কাউকে তো ফেলে রাখে না। মায়ের কাছে একটাই প্রার্থনা করি যে আমি যেহেতু কারো কাছে টাকা পয়সা নিচ্ছি না, বা বরুল মা তারা মাতৃআশ্রমকে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করছি না, কাজেই যারা যে অভিযোগ নিয়ে আসে সবাইকে একটু দেখিস, তার জন্যই মা দেখে, আর তার জন্যই কাতরে সবাই আসে। আর সঞ্জয় দেব কিভাবে ইউটিউবে এলো? ইউটিউবার সঞ্জয় দেব, ইউটিউবের গুরুদেব তুমি, ঠিক আছে? ইউটিউব নিয়ে যদি বলতে হয়, ইউটিউবের গুরুদেব তুমি। একদিন হঠাৎ তুমি ফোন করলে, অভয় বেতালের একটা জীবন কাহিনী লিখেছিলাম ফেসবুকে, সেইটা নিয়ে তুমি বললে সঞ্জয় দা কিছু যদি বক্তব্য দাও তো হোয়াটসঅ্যাপে আমাকে একটু রেকর্ড করে পাঠিয়ে দাও। আমি ওর সম্পর্কে যতটুকু জানতাম ততটুকুই তোমাকে রেকর্ড করে পাঠিয়েছি। তো তারপরে দেখলাম ভিডিওটা খুব ভালো হয়েছে, দেখে মনের মধ্যে একটা, আর আমি সত্যি কথা বলতে আমার জীবনটা এমনই, এটা গর্ব করে বলে না, আমাকে হাতে কলমে কাউ কিছু শেখাতে হয় না, আমি যেটা দেখি সেটা শিখে যাই। তাই আমার তখনই মনের মধ্যে একটা চেতনা এলো যে আমি ইউটিউব চ্যানেল করবো, নিজেও একটা চ্যানেল করবো। সৌমিত তো এত বড় চ্যানেল চালাই, ভালো লাগে, আমি এটা করি না। কিন্তু আমি তো গান বাজনার জগতে যেতে পারি না, কারণ আমার ক্যামেরা নাই, বা রেকর্ডিং কাকে নিয়ে করাবো, বা ওই লাইনটা তো বুঝি না। তখন ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম। দুর্ভাগ্যবশত ব্লগ চ্যানেলটা প্রথম 8 মাসের মাথায় একটি বিশেষ কারণে স্ট্রাইক পড়ে, একাধিকবার স্ট্রাইক পড়ে, কপিরাইট পড়ে চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যায় ভোরের তারা। কিন্তু যে 30শে ডিসেম্বর চ্যানেল ডিলিট হয়েছে, 31শে ডিসেম্বর কিন্তু জুলাই আবার কিন্তু আমি নতুন করে সেম নামে সেম লোগো দিয়ে সেই ভোরের তারা চ্যানেল শুরু করলাম। তখন থেকে একটা নতুন প্রেরণা হলো। আগের চ্যানেলটা যেমন ভোর 5টায় সব ভাবিনি, এখন ওই যে বলুন আমার সব সাকসেস সংখ্যা হচ্ছে 5 ওই যে বললাম ওইটা করেছি, মা তারার 5টা কোণ তারা, তাই জন্য 5টা সবে দিয়ে আমার শুভ। যার জন্য ভাবলাম যে তাহলে ভোরের তারা, ভোরবেলায় মানে তারা, তাহলে আকাশের তারা, মা তারা, ঠিক আছে? এই নিয়ে তাহলে টাইমটাও ঠিক করলাম যে ওই 5টা কি কাজে লাগাবো। যার জন্যে ভোর 5টায় ভিডিও দিই। ভোর 5টায় ভিডিও দিয়ে একটা কিন্তু দুঃখ আছে, প্রচুর পরিমাণ ভিউজ কিন্তু সকালবেলা হয় না, কারণ মানুষের তেমন ঘুম ভাঙে না। কিন্তু আমি জানি
যে এত কিছু আছে, তার মাঝেও কিন্তু আমি লড়াইটাকে অদম্য চালিয়ে যাচ্ছি। আর সব থেকে বড় কথা, আমি লক্ষ লক্ষ ফলোয়ার্স ভিউয়ার্সের জন্য, টাকা রোজগারের জন্য চ্যানেল চালাই না। আমি জানি যে সলিড যদি 15 জনও দেখে, যেন আমার ভিডিওটা মন দিয়ে দেখে, এইটুকু আমি প্রার্থনা করি। আর ভোরের তারা মোটামুটি এখন জনপ্রিয় ভোরের channel। তারা এখন মানুষের দরবারে জনপ্রিয় হয়েছে, ঠিক আছে। এই যে আজকে সকালে আমি বললাম না, আজকে প্রচুর চাপ ছিল মন্দিরে যাত্রী টাত্রী পুজো, কিন্তু একাধিক মানুষ ফোন করছে কামারপুকুরে বন্যা হয়েছে, কামারপুকুরে একটু জল উঠেছে রাস্তার উপর, গিয়ে ভিডিও পোস্ট করতে, তবে আমার শান্তি হয়েছে দর্শকদের। আর ব্যাঙের তারামায়ের মন্দিরের লোকেশনটা বলে মানুষজন যারা আসবে। লোকেশন হচ্ছে যারা যে কোনো ভাবে, প্রথম কথা হচ্ছে ব্যাঙাই, আমি একটা কথা ডেসক্রিপশনে সঞ্জয়ের নাম্বার দিয়ে দেবো, যারা আসবেন ফোন করে আসতে পারেন। ফোন করবে। আর দুই হচ্ছে যে ব্যাঙাই বাস স্ট্যান্ডে যেমন তেমন করে আসতে হবে, বর্ধমানের দিক থেকে হোক, মেদিনীপুর ক্ষীরপায়ের দিক থেকে হোক, বাঁকুড়ার দিক থেকে হোক, বা আরামবাগ কলকাতার দিক থেকে হোক, ব্যাঙাই বাস স্ট্যান্ডে আসতে হবে। ব্যাঙাই বাস স্ট্যান্ডে এসে ওখানে গুগলে সার্চ করা যাবে বরুল মাতারা, জিজ্ঞাসা করলেও বলে দেবে। তার থেকে বড় কথা, বরুল মাতারা মাতেশ্বর লোকেশন করা আছে, তবুও ব্যাঙাই বাস স্ট্যান্ডে নেমে বা ব্যাঙাই কলেজ মোড়ে নেমে জিজ্ঞাসা করলে যে সঞ্জয় দা বরুল মাতারা মাতেশ্বর, এক কথাই সবাই চেনে। ঠিক আছে, সবাই চেনে, এটাকে সবাই চেনে। আর হঠাৎ করে মানে তোমারটা তারামায়ের মন্দির, নিপাট তারামায়ের মন্দির, তারাপীঠের আদলে পাশাপাশি অনেক মন্দিরই হয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয়ভাবে নাম দিচ্ছে। এটা একমাত্র ব্যক্তিগত প্রশ্ন এবং এই নিয়ে কোনো তর্কাতর্কি কোনো বিতর্ক চাই না, আমার নিজের মনের প্রশ্ন উদয় হলো তাই করছি। এটা তারাপীঠ ধাম এক মত দ্বিতীয়, যার কোনো বিকল্প সত্যি নেই, সেইটা অনুকরণে দ্বিতীয় তৃতীয় চতুর্থ সংখ্যা দেওয়াটা কি? আমি আমার জীবনে এই যে সাধনা জীবনটা এসেছি, আমার প্রথম সাধনা সিদ্ধিলাভ হয়েছিল তারাপীঠ মহাশ্মশানে, আর প্রথম সাধনাও করেছিলাম তারাপীঠ মহাশ্মশানে। বরুল মাতারা মাতৃআশ্রম কিন্তু তখন সৃষ্টি হয়নি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমি যতদূর জানি দেবীপীঠের 51 পীঠ হয়তো তারাপীঠ নয়, কিন্তু বামদেব বাবা, বশিষ্ঠ মুনি যারা মা তারাকে, বা অনেক যে গল্প রয়েছে, কাহিনী রয়েছে পুরাণে, সেটা বলতে গেলে 1 ঘন্টা টাইম লাগবে, সেটা পরে সংক্ষিপ্ত জানাবো। তো আজকে একটা কথা বলি যে তারাপীঠ কিন্তু একটাই, বামদেব বাবা একটাই। আজকের দিনে আমি কারো নাম বলবো না, কিছু কিছু এলাকায় দ্বিতীয় তারাপীঠ, তৃতীয় তারাপীঠ, চতুর্থ তারাপীঠ, সন্ধ্যা হলেই বাবাদের লাইন, দ্বিতীয় বামদেব, তৃতীয় বামদেব, এই যে কথাগুলো, সত্যি বলতে আমি কাউকে তাচ্ছিল্য করি না, আমার অহংকার নেই, কিন্তু না একটা তাচ্ছিল্যভাবে হাসি, যেন মানে যদি কেউ বলে যে হাসবো না, তাকে যেমন কাতুকুতু দিলে সে হেসে যায়, সেরকম ওইগুলো দেখলে না খুব হাসি পায়, কেমন কেমন লাগে যে আরে বাবা, একটা তারাপীঠ মহাশ্মশানে কোটি কোটি শবদাহ সমাধি হয়েছে, দাহ করা হয়েছে, কোটি কোটি সাধক সেখানে সাধনায় সিদ্ধিলাভ করে গেছে। সেই তারাপীঠ সম্পর্কে অনেক ইতিহাস আছে। আর এখানে আমরা একটু করে ল্যান্ডকে যে কোনোভাবে সংগ্রহ করছি, যে কোনোভাবে টাকা পয়সা কালেকশন করে নিচ্ছি, ব্যবসা ভিত্তি করে নিয়ে একটা মন্দির করে দিয়ে, একটা পুকুর কাটিয়ে দিয়ে, আর দুটো মোড়া পোড়ালে কিন্তু কখনোই তারাপীঠ হয় না। আর বামদেব বাবার যে যন্ত্রণা গেছে, কষ্ট গেছে, যেভাবে জীবন গেছে, আজকের দিনে বামদেবরা কোথায়? এই যে আমি আমার মতোই বলছি, আমি চকচকে জামা প্যান্ট পরে ঘুরছি, বিরাট বিলাসিতা করতে পারছি না, অর্থনৈতিক পরিকাঠামো আমার নেই, কিন্তু আমি তো ঘুরছি। কিন্তু বামদেব বাবা এমনই ছিল, 5-7 দিন পরে পরে স্নান করতো, কিন্তু মা তাকেই দেখা দিত, কারণ তার অগাধ ভক্তি ছিল, সে তার মায়ের খাবারটা সে আগে খেয়ে নিত। আর আজকের দিনে যারা সাজছে, গুরু সাজছে, সে যে কিছু ভক্ত তৈরি করে বিজ্ঞাপন দিয়ে চ্যানেলের মাধ্যমে বলছে দ্বিতীয় তারাপীঠ, দ্বিতীয় বামদেব, এগুলো হাস্যকর, এগুলো এছাড়া কিছু না। হ্যাঁ, একটা মানব, মায়ের ধাম করেছেন, মাকে প্রার্থনা করছেন, পুজো করছেন, মায়ের ভক্ত আসছে, সব ভালো লাগছে, খুব ভালো, যা ইচ্ছা করুন, তারাপীঠের আদলে যা যা হচ্ছে, আমি কোনো কিছু বিরোধিতা করছি না, করুন। কিন্তু এই দ্বিতীয় তারাপীঠ, দ্বিতীয় বামদেব কথাটা দয়া করে কেউ বলবেন না, এটা খুব কষ্টজনক। যদি বামদেব বাবার আত্মা, আপনি তো সাধক, যদি সাধনা করে থাকেন, বামদেব বাবাকে একদিনের জন্য ডেকে থাকেন, আর বামদেব বাবাকে না ডাকলে কিন্তু মা তারার কোনোদিন দর্শন হবে না। যারা দর্শন পেয়েছেন তাদের জন্য বিশেষ করে বলছি, কোনোদিন বামদেব বাবাকে অসম্মান করে দ্বিতীয় কথাটা বলবেন না। রামকৃষ্ণদেব একটাই হয়েছিল, বামদেব একটাই হয়েছিল, আপনি যে কোনো দেব হন না কেন, আপনি একজনই, আমি সঞ্জয় দেব, আমি একটাই থাকবো। পৃথিবীতে কোনো মানুষের বিকল্প হয় না, সে মানুষটা সেই থাকে। তার আবার দ্বিতীয় কি? আমি তো তৈরি হবো আমার নিজের পরিচয়ে, আমার তো একটা মতামত আছে,
আমার তো একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সেইটা নিয়ে আমি থাকবো, তাদের সাথে আমার তুলনা করার কি আছে? আর লাইভে সঞ্জয় দেবের চোখে জল, অনেক মানুষ অনেক কমেন্ট করেছে, অনেক মানুষ অনেক ফোন করে জেনেছে। গতকালকে একটা লাইভ করলাম, লাইভটা করার মূলত কারণ হচ্ছে দুপুরে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম পরশু দিনের একটা ঘটনা নিয়ে। তো সেই লাইভটাতে গতকালকে যখন পোস্ট করেছিলাম, এমনি ফেসবুকে লিখে পোস্ট করেছিলাম ছবি দিয়ে, তো ওটা নিয়ে কিছু কমেন্ট এসেছিলো, কমেন্টের ভিত্তিতে আমি কথা দিয়েছিলাম লাইভ করব, লাইভটা করলাম। একটু কালকে বৃষ্টির সময় হয়েছিল, জাতি ভক্তদের চাপ থাকেনি, একটু নিরিবিলি 43 মিনিট একটা লাইভ করেছি। চোখে জল আসলো কয়েক বছর পর। ভক্তদের অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা পেলে কষ্ট পাই, অনেক ঘাত প্রতিঘাত, মানব জীবন তো পেয়ে থাকি, এগুলো নিয়ে অসুবিধা নেই। কিন্তু অসুবিধাটা হলো কথায়, গত পরশু দিন গিয়েছিলাম ভোরের তারা চ্যানেলের ভিডিও করতে আগাই গ্রামে। আগাই একটা গড় ছিল পাহাড় প্রমাণ উঁচু, চারদিকটা ডাঙা। সেই পাহাড় প্রমাণ উঁচু ডাঙাতে এখন কিন্তু সমতল হয়ে বাড়ি হয়ে গেছে, এবং আমি সেই গড়কে একটু মনে রেখে ঐতিহ্য হিসাবে, এবং ওই দিকে গেলে আগায় যে শান্তি মায়ের প্রতিষ্ঠিত সিদ্ধেশ্বরী কালী মন্দির আছে, ওখানে আমি যাই, প্রণাম করি। গতকালকেও গিয়েছিলাম, মাকে দর্শন করলাম, চলে এলাম। এসে কি একটা মনে হলো, দিঘির ভিডিও করতে করতে হঠাৎ একজনের মুখে শুনেছিলাম যে দিঘির পূর্ব পাড়ে এক সাধক সাধিকা থাকেন, এক কালী মন্দির আছে। আর আমি জানেন যেখানেই যাই ওই ওই ঠাকুর দেবতা থাকলে আমি একটু একটা ছোট্ট সেলফি, একটু ভিডিও করে নিয়ে চলে আসি। আর আমি খুব গরিব ঘরের ছেলে, কিন্তু আমার একটা মনের মধ্যে কাজ হয়, আমার মন্দিরে যেমন কেউ আসলে সাধ্যমতো কিছু অনুদান দেয়, আমার সেটা সেই হিসেবে রেখে দিই। সেরকম আমি কোনো জায়গাতে গেলেও কিন্তু আমি যেটা দেখি ঘাটতি আছে সেটা আমি কিন্তু হয় দিয়ে আসি, নাই প্রতিশ্রুতি দিয়ে 2-4 মাসের মধ্যে পৌঁছে দিই। তাহলে আমার দুটো টার্গেট থাকে। আমি খুঁজে খুঁজে গেলাম মায়ের মন্দিরে, তখন বেলা 11টা, প্রচণ্ড রোদ গরম ছিল পরশু দিন, অর্থাৎ 17ই ওটা হচ্ছে শ্রাবণ, অর্থাৎ 31শে জুলাই দুপুরবেলা বুধবার আমি গেছি। গিয়ে দেখলাম সাধিকা মা ভেতর থেকে কাজকর্ম করছে, বালতি টালতি জল নিয়ে বেরিয়ে আসছে, মাথায় ঝোঁটা আছে। আমি কিন্তু নাম জানি না। বাবা দেখলাম শেকড় বাকড় মাদুলি টাদুলি নিয়ে আমাদের লাইনে যেমন কাজ হয় বা যেগুলো নিয়ে করা হয় করছি, ব্যস্ত আছে। আমি গেলাম, আমি কিন্তু সবাইকে আপনি সম্বোধন করি, আপনি সম্বোধন করলাম, দেখলাম কোনো রেসপন্স নাই, কেমন আছেন কোনো কথা নেই, ইত্যাদি ইত্যাদি করতে করতে হঠাৎ করে দেখলাম একটা অবমাননার ছল। আমার মনটা হলো এরকম কেন করছে, আমি যেখানেই যাই, আমি বিরাট ভিআইপি না, কিন্তু আমাকে সবাই ভালোবাসে জানেন তো, খুব সম্মান করে। তো আমি এই জামা প্যান্টটা পরেছিলাম, কিন্তু হাতে এইগুলো দেখেই হোক, যাই হোক, কপালে সিঁদুর দেখেই হোক, ওরা কিন্তু একটা আইডিয়া করেছে যে ও মায়ের ভক্ত, বা হয়তো আমাকে চেনে, এমন হতে পারে। আমি ওদেরকে চিনিনি, কিন্তু ওরা আমাকে চেনে, এমনটাও তো হতে পারে। সেই পরিপ্রেক্ষিতে আমি যখন গেলাম, একটা সৌজন্য থাকে তো, ধরুন এই যে সৌমিত্র বাড়ি এসেছি, চেয়ারটা দেয়, একটু চা করে দেয় নিজে হাতে, পুরুষ মানুষ কিন্তু। তো ওইখানেতে আমাকে কিন্তু একটু বসতে বলা হয়নি, এবং তুমি সম্বোধন করে কথা বলছে, তাতে আমি কিছু মনে করি না। বসতেও বলা হয়নি কিছু, আমি শুধু একটা কথাই বলছিলাম যে মায়ের পুজো টুজো কখন হলো, মায়ের পুজো টুজো ভট্টর করেন, ওষুধপত্র দেন, আমারও ব্যাঙায় মন্দিরে আছে করে আমি আমার পরিচয় করে করলাম। কিন্তু দেখলাম ওরা চোটে চোদ্দ না। কী হলো রে বাবা করে, আমি বললাম একটু মাকে দর্শন করবো, বলছে না না এখন মায়ের দর্শন হবে না। আমি বললাম একটু মাকে দর্শন করে চলে যাবো, অথচ কিন্তু তখন ভোগ নিবেদন করা হয়নি, আমি দেখলাম। তো মানে সেরকমভাবে তৈরি নাই, মানে তখন রান্না টান্না হয়নি সম্ভবত। তো দিয়ে আমি বললাম চলুন একটু মাকে দর্শন করে চলে যাবো মায়ের ছেলে, না না মায়ের দর্শন করা যাবে না, মায়ের মন্দিরে এখন যাওয়া যাবে না। অথচ দেখলাম ভেতরে একটা বাইরের দিকে এমনি শুধুমাত্র তালাটা দিয়ে লকটা আটকানো আছে, চাবি টাবি নেই। আর আমার কিন্তু সত্যি বলতে অদম্য সাহস, আমি একটু জেদ করি যে একটা সেলফি তুললুম মন্দিরটার সমেত, মাকে তো পেলাম না। দিয়ে আমি কাজটা গিয়ে বলছি বাবা একটু খুলে যান, মাকে দর্শন করে চলে যাবো। তখন আমাকে এমন উগ্রভাবে মেজাজ দেখানো হলো যেন আমি প্রচণ্ড কিছু ভুল এবং অপরাধ করে আছি, বা ওদের সাথে কোনো আমার ব্যক্তিগত পুরাতন রেষারেষি আছে। তো আমি হতাশ হয়ে ফিরে এলাম, কারণ একা আছি, কোথায় কীভাবে উল্টোপাল্টা বলে ফাঁসিয়ে দেবে, ভুল ভ্রান্তি দিয়ে হয়তো জড়িয়ে দেবে, দরকার নাই বাদ বিতর্ক করার। চলে এলাম, এসে কিন্তু গাড়িটা যখন স্টার্ট করছি 3বার ধরে গাড়িটা স্টার্ট নিচ্ছিল না, কারণ মা কিন্তু বাধা দিচ্ছে, মা কিন্তু চাইছে যে জোর করে দর্শন করি, কিন্তু আমি আমার নিজে থেকে চলে এলাম। প্রচণ্ড গরম, ঘামে ভিজে যাচ্ছিলাম, এক তো ঘামে জল চোখে পড়ছে, তারপরে কষ্ট হলো, চোখে জল এসে গেল, চলে এলাম। মাকে এখান থেকে প্রার্থনা করে কাল্পনিকভাবে একটা মায়ের রূপ কল্পনা করলাম, করে মাকে সমস্তটা জানালাম। এবং সেই রাত্রেই ভোর রাতে, এটা বলা উচিত নয় তবু লাইভে যেহেতু বলেছি, তোমাকেও সেই ভিডিওতে একই কথা বলছি, মা কিন্তু আমাকে দর্শন দিয়ে তার আদি রূপটা দেখিয়ে দিয়ে গেছে।
এবং আমি গতকাল লাইভ করেছি এবং অনেকেই গতকাল থেকে আমার সাথে যোগাযোগ করেছে, বলছে সবারই একই কথা, না ব্যবসা ভিত্তিকভাবে আমি টার্গেট করেই বলছি, যা মনে করবেন করবেন, ওখানে নাকি ব্যবসা ভিত্তিকভাবে যাত্রীদেরকে দেখা হয়। তাহলে ওরা তো বুঝে গেছে যে আমি বলির ভাঁটা হচ্ছি না, আমি যেহেতু একজন ভক্ত, তাহলে আমি ওর শিষ্য বা ভক্ত হতে পারবো না, আমার যেহেতু সব কিছু নিজস্ব আছে। এক কথা রেষারেষির জায়গায় চলে এলো। অথচ কিন্তু আমার মন্দিরে, আমার আশ্রমে কিন্তু কোনো সাধু সন্ন্যাসী আচার্য জ্যোতিষতান্ত্রিককে আমি এভাবে অপমান করি না, এবং সবাইকে সসম্মানে মায়ের পুজো সহ বিশেষ বিশেষ দিনে আসার আমন্ত্রণ জানাই। তো ওইটাই ছিল বড় দুঃখ, যে মায়ের দুয়ারে যে মায়ের ছেলে মায়ের দর্শন পেল না, আর আমার দুয়ার মায়ের মন্দিরটা আমার বলবো না ভক্তদের ভোর 4টে থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে, শুধুমাত্র ভক্তদের দর্শনের জন্য। যদিও লাখ লাখ হাজার হাজার দর্শক আমি প্রতিদিন আনতে পারি না, কিন্তু গুটি কয়েক মাথাগন্তি 10-15টাও তো আসে, তারা কিন্তু কেউ হতাশ হয়ে মা তারা মাতৃশ্রম থেকে ফেরত যায় না। সঞ্জয় দেবের এর পরবর্তী পরিকল্পনা কি? পরবর্তী পরিকল্পনা, যেটা মানুষের সঙ্গে সবসময় আছি, মানুষের আপদে বিপদে তোমার মতো পাশে গিয়ে দাঁড়ানো, সমাজসেবামূলক কাজ। আর তার থেকেও বড় কথা, মায়ের মন্দিরটা গত 2.5 বছর ধরে চলছে, আস্তে আস্তে করে হচ্ছে, যাত্রী ভক্ত শিষ্যদের সাময়িক মানে সহযোগিতার উপর ভিত্তি করে। এখন কাজ কিছু বাকি আছে, পাথরের কাজ আছে, রং আছে, টালি আছে, পুট্টি আছে, ইলেকট্রিক আছে, ঘন্টা আছে, অনেক কিছু কাজ বাকি আছে। এই সমস্ত আনুষঙ্গিক কাজগুলো যদি সব কিছু ঠিকঠাকভাবে থেকে করতে পারি, তাহলে আগামী এই মানে চলতি বছর মাঘ মাসের যে অমাবস্যা মায়ের বাৎসরিক পূজা হয়, ওই দিনে অভিষেক করার ইচ্ছা আছে। তো জানি না হবে কিনা, তবে মায়ের পুজো যেমন হয়, বস্ত্র বিতরণ, ভোগ বিতরণ, অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, পথকুকুরদের সেবা, সব কিছুই থাকবে। সঞ্জয় দেবের সঙ্গে যারা যোগাযোগ করবে বা কথা বলবে কিভাবে করবে? ওরা কথা বলবে, যোগাযোগ করবে সকাল 10টা থেকে বেলা 12:30 পর্যন্ত একটা টাইম আছে, আর বিকাল 5টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত টাইম দিয়ে রেখেছি। 9434243032, 9732087138। অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে টাইম নিতে পারে। হ্যাঁ, এবং যাদের খুব এমার্জেন্সি থাকে তাদেরকে সবাইকেই বলা থাকে যে ওই টাইমটা বাদে যদি কিছু জানার বা বলার থাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি তাকে ব্যক্তিগতভাবে টাইম দিয়ে দেবো, তার সঙ্গে আলাদা সময় কথা বলে দেবো এমার্জেন্সি থাকলে। কিন্তু একটা কথা, সঞ্জয় দেব নিজের চ্যানেলে যে কথাগুলো বললেন সেগুলো কিন্তু লাইভে আজকে বেরিয়ে গেলো ভিডিওতে। আজকে একই কথাই বললাম, কারণ কি বলবো, একই কথা বলতে কি অনেক অজানা কথা কিন্তু আজকে বলা হলো। তো অনেকগুলো অজানা কথা বললুম, তার কারণ হচ্ছে সত্যি কথা বলতে, তুমি যেমন প্রথমেই কথাটা বলেছো, তোমার সাথে 5 বছর আগের পরিচয়, মুখ চেনা ছিল অনেক আগে। আক্ষরিক অর্থে তুমি তো সেই আঠার মতো সেদিন থেকে ধরে বা ছায়ার মতো ধরে গেছো, ঠিক আছে? খুব ভালোবাসো, তোমার ঋণ সত্যি বলতে তোমাকে ছোট করছি না, আমি মানে শোধ করতে পারবো না। তুমি আমাকে সব সময় খুব হেল্প করো, খুব খুব ভালোবাসো, মানে এটা বলতে গিয়ে সত্যি আমার খুব কষ্ট আসছে। মানে আমার তো নিজের ভাই নাই, আমি যাকে যে আমাকে ভালোবাসা দেয় আমি তাকে ভাই মনে করি, যে আমাকে ভালোবাসা দেয় তাকে আমি বোন মনে করি। এইভাবেই সবার সাথে থাকি। তো মায়ের কাছে প্রার্থনা করবো জীবনের শেষ দিন পর্যন্ত যেন তোমার এই ভালোবাসাটা পেয়ে যায়। তো এটা একটা বিরাট প্রার্থনা। আর ভক্তদের বলবো যে যদি আমার অজান্তে কোথাও, ধরুন আমি রাস্তাঘাটে নানা রকম সময় নানা জায়গায় যাই, তো ভিডিও টিডিও করি বা যাত্রী ভক্তদের বাড়ি যাই, যেখানেই যাই আমি আমার কাজে থাকি। তো আপনাদের বলছি, যদি কোথাও দেখে থাকেন যে আমাকে দেখলেন অথচ আমি কথা বললাম না, দয়া করে কেউ ভুল বুঝবেন না। কেন বলছি, মাথার মধ্যে প্রচুর চাপ থাকে। আর সত্যি কথা বলতে আমাকে লক্ষ লক্ষ মানুষ চেনে, আমি তো সবাইকে চিনি না। সেই জন্য আপনাদের বলছি একটু যেচে কথা বলবেন বা পরিচয় করে নেবেন। যেমন আজকে কামারপুকুর গেছিলাম, 2জন বললো খুব ভালো লাগলো, তো কিন্তু আমি তাদেরকে চিনি না, তারপরে পরিচয় হলো। সেরকম আপনাদেরও বলছি, আপনারা যেচে কথা বলবেন, পরিচয় করবেন। কারণ আপনারা এটা ভাববেন না যে আমি চিনি আপনাকে এড়িয়ে গেলাম, কারণ আমি ব্রেনে প্রচুর চাপ থাকে, প্রচুর লোড থাকে, ব্যবসা চালাতে হয়, সংসার আছে, আপনার যাত্রী টাত্রী আছে, চ্যানেল আছে, প্রচুর চাপে থাকি। মানে 24 ঘন্টার 3-3.5-4 ঘন্টা ঘুমাই, তাও সব দিন হয় না। তো এই চাপটার মধ্যে থাকতে হয়। তো সেই জন্য বলছি যে যদি কেউ মনে করে যে আমি অহংকার হয়েছে বা ইচ্ছা করে এড়িয়ে যাচ্ছে, এটা কেউ ভাববেন না, কারণ আমার মধ্যে এই জিনিসটা নেই। অহংকার জিনিসটা আমি মাকে প্রার্থনা করেছি যেন কোনোদিনই আমার মধ্যে না আসে, যেন সাদা সাপটা এইভাবে সাদামাটাভাবে জীবনযাপন করতে পারি, মানুষের সাথে মিশতে পারি। আর সব থেকে বড় কথা, আমি অন্যান্য গুরুদেব কাউকে তার তুলনা করছি না, কিন্তু আমি দেখবেন লক্ষ্য করে সবার বাড়িতে যাই, সবার বাড়িতেই সেবা নিই। শুধু বিশেষ একটি দিন শনিবার দিনটা যেতে পারি না, বা অমাবস্যা পূর্ণিমা বিশেষ দিনগুলো বাদ দিই, কিন্তু এমনি আমি যাই। কেন না, কারো যদি মনে কষ্ট হয় যে আমি 16 আনা টাকাটা দিচ্ছি, কি 51 টাকা, কি 100 টাকা মাকে যাই দিচ্ছি, সেটা তো টাকাটা নিচ্ছে,
তাহলে আমার বাড়িতে সেবাটা নিতে গেলে গুরুদেব হিসাবে তাহলে আত্ম অহংকার করছে, আমার বাড়িটা ছোট, আমি গরিব বলে আমার বাড়ি আসছে না, বড় লোক বলে ভাবছে ভয় খাচ্ছে, এসব কিছু নয়। আমার কাছে একটাই কথা, আমরা মানুষ, আমরা সবাই সমান, বিবেক মনুষ্যত্ব থাকলেই আমাদের জীবন। আর বর্তমানে কটা ইউটিউব চ্যানেল চলছে? বর্তমানে ইউটিউব চ্যানেল গাধা, ভোরের তারা তো সব থেকে জনপ্রিয় চ্যানেল, তারপরে মাতৃ সাধক সঞ্জয় দেব টোটকা চ্যানেল, মা তারা মাতৃ আশ্রম, ওটা হচ্ছে কীর্তনের চ্যানেল, সন্ধ্যা তারা ভোরের তারার বিকল্প আর কি, মানে ওটা আবার জাতি ভক্তদের অনুরোধে শুধুমাত্র শর্টস ভিডিও দিয়ে সন্ধ্যা 6টায়, ঠিক আছে, সন্ধ্যা তারা। আর একটা আছে বর্ষা মিউজিক, সেই সাথে একটা খবরেরও চ্যানেল করেছি, এটা হচ্ছে কি বলে চ্যানেলটার নামটাই তো ভুলে যাচ্ছি আমি, এত চ্যানেল মনে থাকছে না। মনে থাকছে না, ঠিক আছে। আর ফেসবুক পেজে কটা পেজ চলে? ফেসবুকে আছে প্রায় 6-7টা পেজ আছে, দুটো ভোরের তারা আছে, একটা মাতৃ সাধক আছে, গুরুজি সঞ্জয় দেব আছে, এরকম মিলিয়ে 6-7টা চ্যানেল আছে। টোটাল ফলোয়ার্স কত হবে সব চ্যানেলগুলো মিলে? এবং প্রচুর গ্রুপ আছে, গ্রুপগুলোতে অজস্র সদস্য, বুঝ- গোঘাট বাংলা এক্সপ্রেস গ্রুপ আছে। টোটাল ফলোয়ার্স কত সব মিলে ইউটিউব ফেসবুক নিয়ে? ফেসবুকে সব থেকে বড় যে চ্যানেলটা মাতৃ সাধক সঞ্জয় দেব, ওইটাতে 7,000-7,000-এর কাছাকাছি। আর টোটাল ইউটিউবে কত ভিউয়ার্স আছে? ইউটিউবে ওই তো ভোরের তারা চ্যানেলটা 16,000-এর মতো সাবস্ক্রাইবার আছে। ভিউয়ার্স কত লাখ? ভিউয়ার্স আছে 1 কোটি পেরিয়ে গেছে। 1 কোটি পেরিয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্য, একটা কথা তুমি আগেই বলেছো, ঠিক আছে, চ্যানেল কিন্তু সত্যি কথাই বলছি, লোক গোপন করার কিছু নাই, ইউটিউবে দেখো যে এত পরিশ্রম করি, চ্যানেল কিন্তু মনিটাইজেশন মানে একাতে ঘুমিয়েও পারেনি, তার মধ্যেও কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন হয়নি। ভোর 5টাতে ভিডিও দিতে ঘুমই হয় না, ভিডিও দিয়ে একদিন ঘুমই হয় না, ঠিক আছে, কারণ নবীবন নানা রকম কাজ করতে করতে ভিডিওটা দেবো সংকল্প, তার জন্য ভিডিও দিতে হয়। আজকে সঞ্জয় দার মুখে অনেক অজানা প্রশ্ন, অনেক জানা প্রশ্নের আমরা জানার চেষ্টা করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই যারা ফেসবুকে দেখছেন বলবেন, এবং যারা ইউটিউবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সঞ্জয় দাকে কমেন্টে জানাবেন, সেই প্রশ্ন নিয়ে আবার সঞ্জয় দার মুখোমুখি একদিন হবো, অবশ্যই সঙ্গে থাকুন। একটা কথা বলি, শেষ কথা, যেটা আজকের কথাতে বলিনি, এটাই শেষ কথা বলে শেষ করব। আমার কিন্তু কোথাও পথে ঘাটে বাসে ট্রামে কোনো মানে টিভি চ্যানেলে আমি কিন্তু বিজ্ঞাপন দিয়ে লাইভ করি না পেপারে, ঠিক আছে, কেন করি না বা কোনো চেম্বার করি না, কারণ একটাই কথা আমি আগের ভিডিওতে বলেছি, তবু বলছি, আমি কারো কাছে ভিজিট নিই না। যাত্রী ভক্তরা মায়ের দুয়ারে যারা আসে, তারা যে যতটুকু যেমন পারে অনুদান হিসেবে দিয়ে দেয়, সেইটুকু পয়সাও জমা থাকে, সেটাও অসহায় মানুষদের সেবায় মায়ের ভোগে চলে যায়। আমি ওই টাকা খাই না বা নিই না, আমার সামান্য ব্যবসা আছে, ওর উপর ভিত্তি করেই আমার সংসার চলে। তার জন্যই বলছি যে এই কথাটা যেন কেউ বলবেন না কোনো দিন যে কত ভিজিট লাগে বা কোথায় চেম্বার, কারণ এগুলো কোনোটাই নয়। আমি গরুর মা তারা মাতৃ আশ্রমে থাকি, তারাপীঠে থাকি, কালীঘাট, কামাখ্যা, দক্ষিণেশ্বর, যখন যেখানে টানে মা চলে যাই, সবসময় আকাশে ঘুরছি, গঙ্গাসাগর, আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমি কখন যেখানে ট্রেনে নেয় চলে যাই। তো তার মধ্যে সবসময় একটা জায়গায় আপনাদের সঙ্গে আছি, সেটা হচ্ছে ফেসবুক ভোরের তারা, এইগুলো একটু দেখবেন। আর 9434243032 নাম্বারটা তো রয়েছে, আপনাদেরকে বললাম, সাথে 9732087138, এতে কল করবেন, আমি আছি। আমি 1 ঘন্টা পরে হলেও কল ব্যাক করবো, মেসেজ করলেও 1 ঘন্টা পরে হলেও রিপ্লাই করবো, এটার জন্য আমি সবসময় আছি, এখানে কোনো টাকা পয়সার ব্যবসা নেই। অনেক ধন্যবাদ। মা তারা আছে, আপনারা থাকবেন, এটা থাকলেই যথেষ্ট। অনেক ধন্যবাদ সঞ্জয়দাকে, অনেক কথা না জানলাম। আর আপনাদের কমেন্ট অবশ্যই চাই, এবং আপনাদের কমেন্ট বা প্রশ্ন কিছু থাকলে অবশ্যই সঞ্জয়দাকে করবেন, এবং সেই উত্তরও দাদা দেওয়ার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই, অন্য কোনো দিন আবার দেখা হচ্ছে।